আগামীকালকে অনুষ্ঠিত হতে যাচ্ছে রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন, রাষ্ট্র নির্বাচন। এটি কিন্তু দীর্ঘ 35 বছর পর অনুষ্ঠিত হতে যাচ্ছে। আমাদের সাথে রয়েছেন রাষ্ট্র নির্বাচনের জিএস পদপ্রার্থী সালাউদ্দিন আমান। তিনি তার সাথে কথা বলবো এবং জানতে চাইবো যে বিশ্ববিদ্যালয় নিয়ে আসলে তাদের ভাবনাগুলো আসলে কি। বিশ্ববিদ্যালয়ের ভাবনা তো এখানে যারাই আছে, যে 900+ ক্যান্ডিডেট আছে হলে, সিনেটে, সেন্ট্রালে, সবার কিন্তু এই বিশ্ববিদ্যালয় নিয়ে পজিটিভ ভাবনা আছে বলেই এই জায়গা প্রতিনিধিত্ব করতে চাচ্ছে তারা তাদের বিশ্ববিদ্যালয়টাকে একটা মানে অনন্য উচ্চতায় নিয়ে যেতে চাই। তারা স্বপ্ন দেখতে চায় যেভাবে মাদারবক্স স্বপ্ন দেখছিল, এই উত্তরবঙ্গকে নিয়ে স্বপ্ন দেখছিল, এই উত্তরবঙ্গে একটা বিশ্ববিদ্যালয় না হলে তারা হচ্ছে কিন্তু উত্তরবঙ্গকে আলাদা প্রদেশ ঘোষণা করতে চাইছিল। তো এই জায়গা থেকে যারা অন করতে পারবে, এবং এখানে যারাই ক্যান্ডিডেট আছে সবাই আমাদের সহযোদ্ধা। তো সবাই জুলাই আমাদের সাথে ছিল, বিভিন্ন আন্দোলন সংগ্রামে আমাদের সাথে ছিল, সবারই ক্যাম্পাস নিয়ে পজিটিভ ভাবনা আছে, এই ক্যাম্পাসটা নিয়ে তাদের স্বপ্ন আছে আর কি। আমি যদি বলে থাকি শিক্ষার্থীরা আপনাকে কেন ভোট দিবে, কেন আপনাকে ভোট দিয়ে নির্বাচিত করবে, সেটা আপনি কি বলবেন? দেখেন, এই কোশ্চেনটা যখনই আমার কাছে করা হয়, আমি তখন একটাই অ্যান্সার দিই যে এটা গ্রামের মেম্বার বা চেয়ারম্যান নির্বাচন না, যে আমাকে নির্বাচিত করতে পারলে আমি আপনাকে 1 বছর চাউল দিব, ডাউল দিব, গম দিব, এটা না। বিষয় হচ্ছে স্টুডেন্টের জন্য অ্যাভেলেবল হওয়া। আমি যে পদে প্রতিদ্বন্দ্বিতা করতেছি, এই পদের যে এক্সাক্ট পাওয়ার আছে, এই পাওয়ার পুরাটাই অ্যাপ্লাই করা শিক্ষার্থীদের জন্য, এবং কোন জায়গায় ছাড় না দেয়া। আমার কাজ শিক্ষার্থীদের সাথে, এবং আপোষ না করা। আমি যদি কারোর সাথে আঘাত করার অভ্যাস আমার থাকে, তাহলে আমার মনে হয় যে এটা সাফার করাবে আর কি আমাকে। সো আঘাত না করা এবং সব জায়গায় স্টুডেন্টদের জন্য অ্যাভেলেবল হওয়া যে কোনো সমস্যায়, এটাই কাজ আলটিমেটলি। আমি তো চাইলে পারবো না 10টা ভবন করে দিতে। রাষ্ট্রের অ্যাকচুয়াল ক্ষমতা কত, এই ক্ষমতা পূর্ণ ব্যবহার করা শিক্ষার্থীদের জন্য, এটাই আসলে। রাষ্ট্র নির্বাচনে যদি আপনি জিএস পদে নির্বাচিত হন, তাহলে শিক্ষার্থীদের জন্য কি কাজগুলো প্রাধান্য দিবেন? যেটা বিগত 3 বছর 3.5 বছর ক্যাম্পাস লাইফে আমি যে প্রবলেমগুলো ফেস করছি, আমি যে প্রবলেমগুলো ফেস করতে দেখছি, আমি এই 1 বছরে যতগুলা প্রবলেম আমার মনে হয়েছে যে এগুলো অসঙ্গতি, দীর্ঘ দিন ধরে অসঙ্গতি, তো এগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করবো আর কি। এটার সাথে হার জিতের সম্পর্ক নেই। হেরে গেলে একটা পর্যায়ে গিয়ে মাঠে কাজ করা, আর জিতে গেলে হয়তো একটা ভ্যালিড পজিশন পাবো, একটা প্রেশার গ্রুপ হিসেবে কাজ করার সুযোগ পাবো, এটাই আর কি। তো ক্যাম্পাসের যে সমস্যাগুলো, প্রত্যেকটা স্টুডেন্ট ক্যাম্পাসের গেট দিয়ে ঢোকার পর থেকে শুরু করে, আমি যখন ফার্স্ট ইয়ারে আসলাম, এসে ওরিয়েন্টেশন ক্লাসে যাব, তখন কিন্তু আমার সাথে একটা বিচারিতা হয়ে যাচ্ছে। আমাকে রিক্সাওয়ালা আমার সাথে একটা প্রহসন করে ফেলতেছে, বা আমাকে নিয়ে অনেক ভয়াবহ রকম একটা সমস্যা সৃষ্টি হয়ে যাচ্ছে। আমি প্রথম দিন থেকে সাফার করতেছি বিভিন্ন জিনিস। আমি ব্যাংকে যাচ্ছি, আমাকে সাফার করতে হচ্ছে। সো এটা আমার প্রথম দিন থেকে সাফার করা লাগতেছে। যতগুলো প্রবলেম আমার মনে হয়েছে যে এগুলো সমাধান করতে কাজ করা উচিত, এগুলো নিয়ে ডেফিনেটলি কাজ করব। এখন পর্যন্ত শিক্ষার্থীদের কাছে যে অভিযোগগুলো আপনার বিরুদ্ধে পেয়েছি, সেটা যদি বলে থাকি, যে আপনাকে বলছে যে জুলাই আন্দোলন পরবর্তীতে আপনি বেশ কিছু চাঁদাবাজি শুরু বলে আমি ভুল বলছি, সেটা আমার কথা নয়, চাঁদাবাজি থেকে শুরু করে বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ডে জড়িয়ে গেছেন, সেগুলো বিষয়ে কি বলবেন? দেখেন, ওইটা ছিল একটা কনসার্ট, আর কনসার্টের যেখানে ভিসির সিগনেচারে, ভিসির রেফারেন্সে একটা প্রপোজাল লেটার যায়, এটা তাদের উদ্দেশ্য ক্লিয়ার হওয়া না, তাদের উদ্দেশ্য হচ্ছে বিতর্কের জন্ম দেয়া একটা। তো ওখানে সিগনেচার, যেটা ভিসির সিগনেচার আছে, ওইটা যখন একটা অফিসে নিয়ে আমরা অফিসিয়াল ফর্মাল অ্যাপ্রোচ করা হয়েছে, আমরা যে অফিসগুলোতে গেছি, আমরা আপনাদেরকে অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, তাদের কাছে যান, গিয়ে বলেন যে আমরা ঢাকার অফিসগুলোতে আমাদের সমন্বয় হিসেবে চেনার কথা না, আমরা ঢাকার অফিসগুলোতে গিয়ে কথা বলছি, তাদেরকে ফর্মালি অ্যাপ্রোচ করছি যে আপনারা এই বাজেট আমাদের এটা করতে পারলে আপনারা এই স্পন্সরশিপ, আপনাদের আমরা এই সুবিধা দিতে পারবো, এটা করতে পারবো। তো এটা আসলে একটা অনুষ্ঠানকে বিতর্কিত করার জন্য এটা করা হয়েছে, বা সামহাউ যেটা করার জন্য। এটা আপনারা যারাই আছেন, আপনারা যারা এখন মিডিয়া কর্মী হিসেবে আছেন, আপনারাও কিন্তু একটা না একটা স্পন্সরের ব্যানার বা একটা লোগো আপনাদের ইউজ করা লাগে। তাহলে কি আপনারাও চাঁদাবাজি করতেছেন? ডেফিনেটলি না, কারণ আপনার অফিসের যিনি প্রধান আছেন, আপনার অফিসের প্রধানের সাথে ওই কোম্পানির কোলাবোরেশন হইতেছে, অফিসিয়াল আপনারা একটা প্রপোজাল দিচ্ছেন, বা তারা আপনাদেরকে একটা প্রপোজাল দিচ্ছে, এই প্রপোজাল অনুযায়ী আপনারা হয়তো এগ্রি করতেছেন বা ডিসএগ্রি করতেছেন। এগ্রি করলে আপনার ভিডিওর নিচে তাদের লোগো যাচ্ছে, তাই তো? খুব সিম্পল। তো আমাদের কনসার্টের ব্যাপারটা হচ্ছে সেম, যে আপনারা যদি আমাদের এখানে, আমাদের কনসার্ট বলে কথা না, যে কোনো কনসার্ট, যে কোনো প্রোগ্রাম আপনারা যদি এখানে ফান্ডিং করেন, আপনাদের লোগো এখানে থাকবে, আমরা আপনাদেরকে এই ফ্যাসিলিটিস দিতে পারবো। আমাদের কাছে এখনো পর্যন্ত প্রপোজাল লেটার আছে। সো এটা বিতর্ক সৃষ্টি করার জন্য আর কি, আর কিছুই না। রাষ্ট্র নির্বাচন এর আগে ছিল হচ্ছে যে সমস্ত 25 তারিখে ছিল, তার আগে কিছু অপ্রীতিকর ঘটনা ক্যাম্পাসে ঘটেছে। আপনার যে অভিযোগ রয়েছে যে আপনি শিক্ষকের বা কর্মচারী যারা রয়েছেন তার দাড়ি ধরে টেনেছেন, তাকে লাঞ্ছিত করেছেন। প্রথম ব্যাপার হচ্ছে এই পরিস্থিতিটা সৃষ্টি করছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। ঠিক করে নির্বাচনের 5 দিন আগে প্রশ্নটাকে বেনামে ফেরত আনা, তার আগে যদি আমরা যাই, আমাদের প্রশ্নটা বাতিল হয়েছে জানুয়ারি মাসের
4 তারিখ বা 5 এরকম সময়। তারপরে শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা 3-4 দিন বা 1 সপ্তাহের মতো তারা মানে কর্মসূচি করলো, তারা হচ্ছে কর্মবিরতি দিল। তারপরে হুট করে তারা উঠে গেল। উঠে যাওয়ার পরে 8-9 মাস পরে এসে আমার কাছে 49 জনের একটা তালিকা আসলো। প্রশ্নটা কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বাতিল তখন। 49 জনের একটা তালিকা আসলো যে এই তালিকাটা প্রশ্নটা ভর্তি হচ্ছে বা প্রাতিষ্ঠানিক সুবিধার নামে ভর্তি হচ্ছে। তার মানে প্রশাসন তখন আমাদের সাথে সততা করছে। তখন এক পর্যায়ে হলো, আমরা যখন এটা নিয়ে প্রতিবাদ করলাম তারা অস্বীকার করলো অফিসিয়াল ফেসবুক পেজে। তারপরে গিয়ে যেটা হলো আবার কর্মবিরতিতে তারা চলে গেল। মানে 8-9 মাস এই শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা একটা আশ্বাস প্রশাসনের থেকে পেয়েছিল। এখানে শিক্ষার্থীদের ক্ষোভের জন্ম দেওয়াটা খুবই স্বাভাবিক ব্যাপার। সেকেন্ড ব্যাপার হচ্ছে যখন প্রশ্নটা প্রাতিষ্ঠানিক সুবিধার উপর ফেরত আনা হলো তখন শিক্ষার্থীরা অনশনে বসলো। 8 জন অনশনে, 4 জন হাসপাতালে। আমরা শিক্ষার্থীদের নিয়ে কাজ করছি, আমরা স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট। আমাদের একটা শিক্ষার্থীর মূল্য আমাদের কাছে আছে। যখন প্রশাসন 27-28 ঘন্টা অনশনে বসার পরে কেউ প্রশাসনের পক্ষ থেকে আসছে না এবং প্রভিসি প্রশাসন উনি পকেটে হাত দিয়ে হাসতে হাসতে বের হয়ে যাচ্ছে, এসি গাড়িতে উঠে উনি লাঞ্চে চলে যাচ্ছে। শিক্ষার্থীরা গতকাল দুপুর থেকে তারা মানে না খেয়ে এভাবে রোদে পড়ে বৃষ্টিতে ভিজে তারা আছে। ডেফিনেটলি আমাদের জায়গা থেকে ক্ষোভের বহিঃপ্রকাশ হওয়াটা স্বাভাবিক। তবে এখানে যেভাবে পোর্ট্রে করা হয়েছে, এখানে এই দাগগুলো এখনো পর্যন্ত স্পষ্ট। আমাদের উপরে যে হামলা হয়েছে এগুলোর ভিডিও ফুটেজ আছে, কিন্তু পোর্ট্রে করা হয়েছে অন্যভাবে, পলিটিক্যালি পোর্ট্রে করা হয়েছে। এখানে যেটা হয়েছে না কেন আপনারা জাস্ট টোটালটা দেখবেন, তারা আমাদের উপর কতটুকু হামলা করছে। আমরা ডিফেন্সের জন্য কি কি করার চেষ্টা করা হয়েছে আমাদের পক্ষ থেকে। আমরা আগে গিয়ে গায়ে হাত দিতে যাইনি, কারোর গায়ে কেউ আমরা মানে ইন্টেনশনালি কেউ কাউকে আমরা হিট করতে চাই না, কিন্তু তারা খুবই বাজেভাবে আমাদেরকে হামলা করার চেষ্টা করছে। তো প্রথমত তারা ফেরত আনার চেষ্টা করছে, দ্বিতীয়ত প্রথম আমাদের উপর হামলা করছে, এটা ফুটেজও আমাদের কাছে আছে। এখন যদি আমি একটা কথাই করি যে যেটাই হয়েছে অপ্রত্যাশিত। আমি শিক্ষার্থী হিসাবে আমার শিক্ষক কর্মকর্তা কর্মচারী বা সিনিয়রদের কাছে আমার ক্ষমা চাইতে বিন্দু পরিমাণ সমস্যা নেই। আমি পাদরে ক্ষমা চাই নিব, যে শাস্তি দিবে আমি মাথা পেতে নিব। তবে উনি যখন শাসক, আমি তখন ওই শাসকের থেকে আমি কোন জুলুমের শিকার হলে ওইটার বিচার আমি ডেফিনেটলি চাইবো। উনি শাসক, উনি এখন আমার শিক্ষক না। শিক্ষক হিসেবে আমি যদি পরিচয় দিতে চাই তাহলে আমি তাপুর প্রশাসনের কাছে, আমি তাপুর প্রশাসনকে কেন আটকায় রাখছিলাম? আমরা এই যে লোকালের যে মানে রাবির সাথে লোকাল এরিয়ার যে মারামারিটা যেটা হয়েছিল, তখন আমরা মানে ওই ভিসি তৎকালীন ভিসি তাপুর স্যারকে আমরা কেন ওইখানে ওই গোলাপ গাছের ওই কাটা বনে আমরা ফালাই দিয়েছিলাম, শিক্ষার্থীরা ফালাই দিয়ে ধাক্কা মেরে ফালাই দিয়েছিল, ওইটার কেন ক্রিয়া হয়নি? তো বিষয় হচ্ছে ওইটা শাসক আর শোষিত শ্রেণীর মধ্যে আলাপ করতেছে, কারণ শিক্ষক কর্মকর্তা কর্মচারী আর শিক্ষার্থীদের ভিতরে কোনো আলাপ চলতেছে না। এখন পর্যন্ত গত জুলাই আন্দোলনের পরবর্তী সময় থেকে এখন পর্যন্ত সবচেয়ে যে প্রশ্নটির সম্মুখীন বেশিবার হয়েছে, আপনি কি শিবির? এটা শিবির হলে তো আমি শিবিরের এগেইনস্টে ফাইট দিতাম না, তাই না? তো এইটা এই কোশ্চেনটা আসলে কোনো ভ্যালিডিটি নেই। এখন একটা মানে আমাকে চিনে মানুষ চিনে কত বছর? 1 বছর 2 মাস থেকে, এই 1 বছর 2 মাস, এর আগে তো আমাকে কেউ চিনতো না, তাই না? আমি আমার মতো করে আমি কি করতাম? আমি কালচারাল অ্যাক্টিভিস্ট, আমি সিনেমা নিয়ে কাজ করতাম, শিখতাম, অভিনয় শিখতাম, গান শিখতাম, এগুলোই তো। 1 বছর 2 মাসের ধরে আমাকে যতটুকু সময় চিনছে মানুষ, এই 1 বছর 2 মাসে আমি কোনো পলিটিক্যাল দলের এজেন্ডা বাস্তবায়ন করছি কিনা? যদি উত্তর হয় হ্যাঁ, ওইটাকে আমার সামনে আনতে হবে যে হ্যাঁ তুমি এই পলিটিক্যাল দলের এজেন্ডা বাস্তবায়ন করছো। যদি উত্তর হয় না, তাহলে আমি কোনো পলিটিক্যাল দলের সাথে। আপনি একবার একটা ইন্টারভিউতে স্বীকারও করেছিলেন যে আপনি শিবির করতেন, কিংবা সেই শিবির হচ্ছে সেটা বলো যে শেখার মাধ্যমে না, আপনি বিষয় হচ্ছে মানুষ কিভাবে পোর্ট্রে করে, মানুষ কিভাবে শিবির হিসেবে জাজমেন্ট করে। আমি তামিলনাড়ুতে পড়ছি, আমাকে সহজে বলে দিচ্ছে যে আমি শিবির। আমার ডিপার্টমেন্ট ইসলামিক স্টাডিজ আমাকে সহজে বলে দিচ্ছে আমি শিবির। আপনি আমার কাজ দেখেন না, আপনি কথায় কথায় একজনকে, আপনার একজনের অ্যাপ্রোচ পছন্দ হচ্ছে না, আপনার একজনের পোশাক পছন্দ হচ্ছে না, আপনাকে শাহবাগী বলে দিচ্ছেন। আপনার একজনের পোশাককে অতিমাত্রা ইসলামিক মনে হচ্ছে, সে পাঞ্জাবি পড়তেছে, সে বাবিচুল তার আসতে, সে তামিলনাড়ুতে পড়তেছে, সে ইসলামিক স্টাডিজে পড়তেছে, সে শিবির। এই ধারণা থেকে চলে আসে। রিভলিউশনের পরে আপনি আমাকে মানে যেভাবে চিনছেন ওইভাবে 1 বছর 2 মাসের প্রত্যেকটা দিনের হিসাব করেন, হিসাব করলে আপনি অ্যান্সার পেয়ে যাবেন যে আমি আসলে কি, আমি জেনারেল স্টুডেন্টের জন্য কাজ করি না আমি কোনো দলের এজেন্ডা বাস্তবায়ন করি। প্রশ্ন কোটার সময় ডেফিনেটলি উচিত ছিল এইবার যখন ছাত্রদল ছাত্র শিবির বের হয়ে আসছে, তখন কেন আসে নাই? তখন ছাত্রদল ছাত্র শিবিরের ব্যানারে চলে আসা উচিত ছিল। আমরা ব্যানারে আসলাম, এসে শিক্ষার্থীদের সাথে একাত্মতা পোষণ করলাম, ওইটা তখন উচিত ছিল। তখন কিন্তু তারা আসে না, কারণ তাদের শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আছে এবং একাধিক শিক্ষক কর্মকর্তা কর্মচারীরা আমাদেরকে কিন্তু প্রেশার দিচ্ছে। আমার ডিপার্টমেন্টের জামাতপন্থী শিক্ষকরা কিন্তু আমাকে প্রেশার দিচ্ছে যে তুমি আন্দোলনে যাও না।
তার মানে এর ক্ষেত্রে আমরা বলতে পারি যে হ্যাঁ ডেফিনেটলি আমি যদি ছাত্র শিবিরের জায়গা থেকে আমি যদি ওই ধরনের জায়গা থেকে উঠে আসতাম, ডেফিনেটলি আমি আমার আন্দোলনটাকে ইয়া করে দিতাম, ওইখানে থামাই দিতাম। আমি আমার আন্দোলনটাকে কন্টিনিউ করে গেছি, এখনো পর্যন্ত ওইটা নিয়ে লড়াই করে যাচ্ছি। তো এখানে মানে জাজমেন্টটা প্রপার জাজমেন্ট হওয়া উচিত। একজনকে আমি দেখলাম, দেখে আমি খুব সহজে চেহারা দেখে বলে দিতে পারলাম যে তুই শিবির বা তুই শাহবাগী, এই জিনিসটা থেকে বের হয়ে আসার জন্য এই রিভলিউশন আর কি। শেষ প্রশ্ন আমার, শিক্ষার্থীরা অনেকেই বলছেন যে আপনি যেটা বলছেন অস্বীকার করছেন, এটাও আমি বলেছেন তাদেরকে যে আপনি যে অস্বীকার করছেন যে বলছেন যে অস্বীকার করছেন যে শিবির না, পড়াশোনা করেছেন তামিল মিল্লাতে, সেই অনুযায়ী তাকে শিবির বলা হচ্ছে। তাহলে অনেকেই বলছেন তাহলে কি আপনি গুপ্ত শিবির, আপনাকে আরেক জায়গায় দিয়ে তারা তাদের যেখানে শিবির না সেখানে আবার গুপ্ত শিবিরের টার্মটা কিভাবে আসে? বিশ্ববিদ্যালয়ে এখন তো সব আবিদ ভাই তামিল মিল্লাতে পড়াশোনা করছে, টঙ্গীতে, আমাদের বড় ভাই, উনি ছাত্র দলের মনোনীত ভিপি ক্যান্ডিডেট ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ে। উনি কি শিবির? এখন ওনাকে আপনারা গুপ্ত শিবির বলবেন? ওনাকে ওইটাও বলা হয়েছে উনি গুপ্ত শিবির। মাহফুজ ভাই, হ্যাঁ মাহফুজ ভাই শিবির ছিল। তো তামিল মিল্লাতে পড়লে এই যে এখানে একটা টার্ম যেটাকে পরিচিত করা হয় যে রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের ঘাঁটি, তামিল মিল্লাত শিবিরের ঘাঁটি। অ্যাকচুয়াল মানে বিষয়টা এমন না। তামিল মিল্লাতে প্রত্যেকটা প্রোগ্রাম হয় শিবিরের ব্যানারে, প্রত্যেকটা প্রোগ্রাম, কালচারাল প্রোগ্রাম, বিভিন্ন ফেস যা হইতেছে, কারণ তামিল মিল্লাত ছাত্র সংসদটা শিবির দ্বারা পরিচালিত, তামিল মিল্লাত জামাতের প্রতিষ্ঠান ভাই। তো এখন তামিল মিল্লাতে পড়ার কারণে আপনি আমাকে গুপ্ত শিবির বলতেছেন বা যাই করতেছেন না কেন ভাই, আপনি আমার কাজ দেখেন না। শুধু এইটাই বলবো, আপনার কাজ দেখেন। গুপ্ত হইলেও তার একটা না একটা মানে চেইন অফ কমান্ড তো ফলো করতে হয়। আমি কার চেইন অফ কমান্ড ফলো করি? আমি তো নিজের কাজ করতেছি, আমি নিজের ফাইট দিচ্ছি। শিবিরের ভাই ব্রাদাররা আমাকে নিয়ে আপনার বিয়া দিচ্ছে, মানে ব্যাশিং করতেছে, আপনারা তো দেখতে পাচ্ছেন, বিভিন্ন প্রকার পোস্ট হইতেছে, হইতেছে, আমার ব্যাপারে তারা 1% ছাড় দিচ্ছে না। তো এই জায়গায় আপনাদের এই আমারটা দেওয়ার তো প্রশ্নই আসে না। আপনাকে